ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা, স্কেচ লাইভ স্টোরিজ ইউটিউব চ্যানেলটির পাশে থাকার জন্য। গল্প পাঠে, বিভিন্ন চরিত্রে এবং আবহ তৈরিতে আমি দিব্যদ্যুতি। গল্পটি ভালো লাগলে স্কেচ লাইভ স্টোরিজ ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি সমর্থন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্বাদের ক্লাসিক স্টোরিজ আপনাদের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেবার জন্য। আর একটি ছোট্ট অনুরোধ, স্কেচ লাইভ স্টোরিজ চ্যানেলটির অন্য গল্পগুলিও শুনে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আজ আপনারা শুনছেন শেখর বসুর লেখা কাহিনী কলকাতায় প্রচণ্ড তুষারপাত। পরশু রাত্রে মৃদু ভূমিকম্প হওয়ার পরেই বৃষ্টি নেমেছিল, সঙ্গে কনকনে ঝোড়ো হাওয়া। সেই বৃষ্টি থেমেছে আজ সকালে। বৃষ্টির শব্দ আর শোনা যাচ্ছে না, ঝোড়ো হাওয়াও আর লাফিয়ে পড়ছে না বন্ধ জানলার উপর। দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজল, কিন্তু অনুদের বাড়ির ভেতরটা মাঝরাত্রিরের মতো হয়ে রয়েছে। ঘুম ভেঙে গেছে সবারই, কিন্তু বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করছে না কেউ। প্রচণ্ড শীতে লেপ কম্বলের তলাতেও প্রত্যেকের গা হাত পা ঠক ঠক করে কাঁপছিল। পরশু রাতে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই ঠান্ডা কেমন যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তারপর সেই লাফানো আর থামেনি। কলকাতার শীত আরামের শীত। পাতলা একটা লেপ গায়ে থাকলেই দিব্যি রাত কেটে যায়। কিন্তু সেই শীত লাফিয়ে লাফিয়ে এত বেড়ে গেছে যে অনুদের বাড়ির যাবতীয় লেপ কম্বল মস্ত একটা পাহাড় বানিয়ে ফেলেছে বিছানায়। সেই পাহাড়ের নিচে ঢুকেও শীতের হাত থেকে নিস্তার পাওয়া যায়নি। তখন আলমারি খালি করে সমস্ত গরম জামা কাপড় নামানো হলো। তারপর সেগুলো পরে নিয়ে লেপ কম্বলের পাহাড়ের নিচে ঢুকে পড়ল এ বাড়ির 4টি প্রাণী। তবু শীত, হাড় কাঁপানো শীত। মনে হচ্ছিল কে যেন লেপ কম্বল আর গরম জামায় কয়েক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়েছে। অনুর বাবা দাঁত ঠক ঠক করতে করতে বললেন, কলকাতায় এত শীত এ তো জীবনেও দেখিনি। একটু বাদে অনুর মা কাঁপা কাঁপা গলায় বললেন, ঘরের মধ্যে একটা উনুন জ্বালাতে পারলে। জবাবে 15 বছরের ছেলে অনু বলল, উনুন তো ছাতে। ছোট্ট এই জবাবটাতেই ঘরের বাকি 3জন বুঝে গেল অনু কি বলতে চাইছে। হাড় কাঁপানো এই শীতে বিছানা থেকে নামাই যেখানে অসম্ভব, সেখানে কে যাবে ছাতে উনুন আনতে? আর এক ছুটে উনুনটা নিয়ে এলেই তো হবে না, ধরাতেও হবে ওটা। প্রচণ্ড এই শীতে সে কাজ করবে কে? অনুর বোন টুনটুনির বয়স মাত্র 7, কিন্তু ওর মাথায় মাঝে মধ্যে বড়দের মতো বুদ্ধি খেলে যায়। ও বলল, হিটারটা জ্বালাও না দাদা। এটা বরং সহজ কাজ। চায়ের জল গরম করার ছোট হিটারটাই ঘরেই আছে, কোনো মতে প্লাগটা লাগিয়ে দিলেই হবে। কিন্তু প্রচণ্ড এই শীতের মধ্যে সামান্য এই কাজটা করাও বোধহয় ভয়ঙ্কর কঠিন। তবে স্কুলের চ্যাম্পিয়ন ফুটবলার
অনামিত্র সেন খুব সাহসী ছেলে। কিছুক্ষণ পরে ও হঠাৎ পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকে পড়ার কায়দায় লাফিয়ে পড়ল বিছানা থেকে। তারপর হিটারের প্লাগটা দিয়েই আবার সাঁ করে গলে গেল লেপ কম্বলের নিচে। একটু বাদেই হিটারের তারের লালচে আভা ফুটে উঠল, কিন্তু আভাটুকুই সার। এ ঘরের শীত তাড়াবার সাধ্য নেই ছোট্ট ওই হিটারটার। কষ্টকর শীতের মধ্যে খুব আস্তে আস্তে সময় কাটে। 7টার পরে 8টা বাজতে বোধহয় 2 ঘন্টা লেগে গেল। তারপরই জানালার ফাঁক দিয়ে খুব আবঝা একটা আলো এসে পড়ল ঘরের মধ্যে। আলোটা কেমন যেন অচেনা। নভেম্বরের কলকাতায় তো এ সময় বেশ চড়া আলো ফুটে যায়। তাহলে কি খুব কুয়াশা জমেছে? ঘরের দরজা জানলা সব বন্ধ, তবু এ ঘরের সবাই টের পাচ্ছিল বাড়ির বাইরে অস্বাভাবিক কিছু একটা ঘটে গেছে। পুরো পাড়াটা আশ্চর্য রকমের থমথমে। কোথাও কোনো শব্দ নেই। অনুদের বাড়ির পাশেই বিশাল জোড়া নিম গাছ। ওই গাছ দুটোয় অসংখ্য পাখি এসে রাত্রিরে থাকে। প্রতিদিন ভোর না হতেই তাদের কিচিরমিচির শব্দে সারা বাড়িটা প্রায় কেঁপে ওঠে। কিন্তু তারা আজ কোথায় গেল? আজ তো একটা পাখির ডাকও শোনা যায়নি। তবে কি পরশু রাতের ওই ভূমিকম্পে বিরাট কোনো ওলটপালট হয়ে গেছে? ভূমিকম্পের কথাটা মনে পড়ে যেতেই অনু একটু ঘাবড়ে গেল। কিন্তু ভূমিকম্প তো তেমন কিছু একটা হয়নি। বাড়িটা সামান্য একটু দুলে উঠেই থেমে গিয়েছিল। দেয়াল ঘড়িটা বন্ধ হয়ে যাওয়া ছাড়া ভূমিকম্পের আর কোনো চিহ্ন কোথাও দেখতে পায়নি। তারপরই বৃষ্টি শুরু হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে কনকনে ঝোড়ো হাওয়া। দেয়াল ঘড়িতে 8:30টার ঘন্টা পড়তেই টুনটুনি টুক করে বিছানা থেকে নেমে পড়ে হিটারের আগুনে হাত সেঁকতে লাগলো উল্টে পাল্টে। শীত বোধহয় একটু কমেছে, কিংবা এমনও হতে পারে বদ্ধ ঘরে হিটারের তাপ বহুক্ষণ ধরে ছড়াবার জন্য ঘরটা গরম হয়েছে সামান্য। এ ঘরের 2টো দরজা, একটা ভেতরের ঘরে যাবার আর একটা রাস্তায়। টুনটুনি হিটারের আগুনে কিছুক্ষণ হাত গরম করবার পরে রাস্তায় বেরুবার দরজাটার খিল খুলে টান দিল দরজায়। কিন্তু দরজা খুলল না। কিছুক্ষণ টানাটানির পরে ও কেমন যেন আতঙ্কগ্রস্ত গলায় চেঁচিয়ে উঠল, আমাদের দরজাটা বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। চারিদিকের অস্বাভাবিক পরিস্থিতিতে সবাই কেমন যেন ভয় পেয়েই ছিল। টুনটুনির এই চিৎকারে বিছানার 3 জন আঁতকে উঠে ছুটে গেল দরজার দিকে। তারপর 3 জনেই দরজা ধরে টানাটানি শুরু করে দিল। কিন্তু দরজা খোলা তো দূরের কথা, পাল্লা দুটো এক চুলো ফাঁক হলো না। আলতো করে টানলেই দরজা খুলে যায় রোজ, কিন্তু এ কি হলো আজ? আতঙ্কে প্রচণ্ড শীতের কথা এই মুহূর্তে সবাই বোধহয় ভুলে গিয়েছিল। দরজাটা খোলা দরকার, যে কোনো উপায় খোলা দরকার। দরজাটা খোলা না খোলার উপরেই যেন সব কিছু নির্ভর করছে। একটা অকেজো শাবল আলমারির কোনায় পড়ে আছে বহুদিন ধরে। হঠাৎ সেটার কথা মনে পড়ে যেতেই অনু ছুটে গিয়ে শাবলটা নিয়ে এলো। তারপর গায়ের জোরে সেটা দিয়ে চাপ দিতেই দরজাটা ফাঁক হলো সামান্য। দরজার ওপাশে কিসের যেন সাদা স্তূপ, সেই স্তূপের উপর দিয়ে এক ঝলক হাড় কাঁপানো হাওয়া লাফিয়ে ঢুকলো ঘরের ভেতর। আতঙ্কের সঙ্গে বিস্ময়
আর অসম্ভব একটা কৌতূহল চেপে ধরেছিল অনুদের। কোনো মতে দরজাটা খোলার পরে ওদের চোখের পলক পড়া বন্ধ হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। ওরা কি জেগে আছে না ঘুমোচ্ছে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি? দুহাত দিয়ে ভালো করে চোখ মোছার পরেও ওরা আগে যা দেখেছিল তাই দেখলো আবার। না, ওদের কেউই ঘুমোচ্ছে না, কেউই স্বপ্ন দেখছে না। বাড়ির সামনের এই অলৌকিক দৃশ্যটা তাহলে সত্যি, একেবারে সত্যি। বাড়ির সামনে ঝুড়ো ঝুড়ো বরফ পড়ে আছে, এক গাদা। বরফের কুচিতেই দরজাটা আটকে গিয়েছিল বিশ্রীভাবে। হাঁ করে সামনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে অনুর বাবা থেমে থেমে বললেন, অবাক কাণ্ড, কলকাতায় তুষারপাত। বাবার গলার স্বরে টুনটুনি বুঝতে পারল ব্যাপারটা আর যাই হোক ভয়ের নয়। ও দাদাকে ধাক্কা দিয়ে বলল, দাদা, তুষারপাত কি রে? বাড়ির সামনে হঠাৎ এত বরফ দেখে খুশিতে চকচক করছিল অনুর চোখ। উত্তরে ও বলল, আরে তুষারপাত জানিস না রে? ওই যে স্নোফল, সিমলায়, কাশ্মীরে, দার্জিলিংয়ে শীতকালে বরফ পড়ে, শুনিসনি? তারপরেই হাড় কাঁপানো শীতের কথা বেমালুম ভুলে পেল্লায় এক লাফ মারল বরফের উপর। লাফ মারতেই ধপধপে সাদা বরফের মধ্যে ওর পায়ের পাতা ডুবে গেল টুপ করে। চারদিকে দ্রুত চোখ বুলিয়ে চিৎকার করে উঠল অনু, অবিশ্বাস্য! চারিদিকে কি রকম অদ্ভুত হয়ে গেছে, বাইরে এসে দেখো। অনুর চিৎকারে শুধু ওর বাবা মা বোনই নয়, অবিনাশ জোয়ারদার লেনের আরও কেউ কেউ বেরিয়ে এলো বাড়ির বাইরে। চারদিকে অসম্ভব সব ব্যাপার স্যাপার। অসম্ভব, কিন্তু বিশ্বাস না করে উপায় নেই। বরফ পড়ে পুরো গলিটা সাদা হয়ে গেছে। লাইট পোস্টের গায়ে বরফের ঝালর, জানলার শেডে বরফের স্তূপ। সারা কলকাতায় সবার মুখে একই কথা, কলকাতায় তুষারপাত, কলকাতায় স্নোফল, কলকাতায়। হ্যাঁ, শুধু একদিন বলেই নয়, পরপর আরও দুদিন অল্প বিস্তর বরফ পড়ল কলকাতায়। সারা পৃথিবীর আবহবিজ্ঞানীরা চোখ কপালে তুলে জানালেন, অজ্ঞাত কোনো কারণে গোটা পৃথিবীর বায়ুমণ্ডলে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিয়েছে। তার ফলে গরমের দেশগুলো শীতের দেশ, আর শীতের দেশগুলো গরমের দেশ হয়ে যেতে পারে। বিজ্ঞানীদের আরও একটি অনুমান দিয়ে প্রচণ্ড তৎপরতা আর জোর জল্পনা কল্পনা শুরু হয়ে গেল সারা পৃথিবীতে। অনুমানটি হল, বায়ুমণ্ডলের অস্বাভাবিক এই পরিবর্তন নিছক প্রাকৃতিক কারণে ঘটেনি। এই পরিবর্তনটি ঘটিয়েছে কোনো বিজ্ঞানী। কিন্তু কে সে? কোন পদ্ধতিতে সে এই ভয়ঙ্কর পরিবর্তন ঘটিয়েছে? তার উদ্দেশ্যই বা কি? বেতারে এই খবরটি শোনার সঙ্গে সঙ্গেই কপালে অনেকগুলো ভাঁজ পড়ল অনুর। ও চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। মাত্র দুদিনের মধ্যে কলকাতার জীবনযাত্রার আমূল পরিবর্তন দেখা দিয়েছে। অনুর মাথায় টুপি, গায়ে ফারের কোট, হাতে দস্তানা আর পায়ে স্নো বুট। অবিনাশ জোয়ারদার লেনে 1 ফুট বরফ জমে গেছে। ও তার উপর দিয়ে দিব্যি হেঁটে এসে বড় রাস্তায় পড়ল।
বড় রাস্তায় কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে বরফের বল তৈরি করে লোফালুফি করছিল। আকাশের এক ধারে বিরাট এক সূর্য, কিন্তু সূর্যের তেজ তেমন নেই। সূর্যের আলোয় রাস্তাঘাটের বরফগুলো ঝলমল করছিল। অনু এই রাস্তা ধরে বেশ কিছুটা হেঁটে আসার পরে মহাত্মা গান্ধীর রোডে এসে পড়ল। কুলিরা গাঁইতি আর বেলচা দিয়ে রাস্তার বরফ পরিষ্কার করছিল। এতটা হাঁটার পরেও বিন্দুমাত্র ক্লান্ত হয়নি অনু। আরও অনেকটা চমৎকার হাঁটা যেতে পারে, কিন্তু সকালের ওই চিন্তাটা মাথার মধ্যে আর একবার ঝাঁপিয়ে পড়তেই ও কিছুটা উত্তেজিত হয়ে ভবানীপুরের একটা বাসে উঠে পড়ল। বাসে লোকজন বেশি নেই, কাঁচের জানালাগুলো সব বন্ধ। অনু জানালার ধারের একটা সিটে বসে পড়ল। রাস্তায় স্কিড করার ভয়ে বাস ছুটছিল আস্তে আস্তে। শহীদ মিনারের কাছাকাছি এসে অনু নতুন করে অবাক হলো আর একবার। গড়ের মাঠে এ দৃশ্য কেউ কখনো কল্পনাও করতে পারেনি। বরফ পড়া সাদা মাঠে কয়েকজন স্কি করছে। ভবানীপুরে বিজ্ঞানী জ্যাঠামশাইয়ের বাড়িতে ঢোকার সময় অনু দেখল গলির বরফের উপর রোলার স্কেটিংয়ে শাঁ শাঁ করে ছুটে বেড়াচ্ছে কয়েকটা ছেলে। বিজ্ঞানী জ্যাঠামশাইয়ের ল্যাবরেটরি 3 তলায়। প্রায় 24 ঘন্টাই জ্যাঠামশাইয়ের ল্যাবরেটরিতে কাটে, কিন্তু ওখানে তিনি তখন ছিলেন না। কোথায় জ্যাঠামশাই? অনেক খোঁজাখুঁজির পরে ছাতে জ্যাঠামশাইকে দেখতে পেয়ে চমকে উঠল অনু। জ্যাঠামশাইয়ের পরনে পাতলা একটা সুতির কোট আর পাজামা, উস্কো খুস্কো চুলে পাতলা বরফের কুচি। প্রচণ্ড এই শীতে এ পোশাক পরা আর না পরার মধ্যে কোনো তফাৎ নেই। জ্যাঠামশাই ছাদের রেলিংয়ে ভর দিয়ে কেমন যেন তন্ময় হয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন। অনু ডাকতেই চমকে উঠে পেছনে ফিরলেন তিনি। জ্যাঠামশাইয়ের মুখ চোখ অসম্ভব বসে গেছে। বোঝাই যায় 2-3 রাত তাঁর কোনো ঘুম টুম হয়নি। আতকে উঠে অনু বলল, শিগগিরই ঘরে এসো, এভাবে বাইরে থাকলে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। অনুর কথায় মৃদু হাসতে হাসতে জ্যাঠামশাই প্রশ্ন করলেন, কেন নিউমোনিয়া হবে কেন? পারে বরফ পড়ছে আর পাতলা পোশাকে তুমি দাঁড়িয়ে আছো খোলা ছাতে, নিউমোনিয়া হবে না? বরফ কোথায়? আরে তোমার মাথায় হাত দিয়ে দেখো। জ্যাঠামশাই মাথায় হাত দিলেন না, কিন্তু রহস্যজনক ভঙ্গিতে বললেন, কলকাতার ভবানীপুরের ছাদে দাঁড়িয়ে যদি তুষারপাতে মারা যায় ক্ষতি কি? এ সৌভাগ্য কজন বিজ্ঞানীর হতে পারে? জ্যাঠামশায়ের রহস্যজনক ভঙ্গি আর কথা শুনে অনুর বুকের রক্ত ছলকে উঠল। তাহলে নির্ঘাত ওর অনুমানটাই ঠিক। আবহাওয়া অস্বাভাবিক পরিবর্তনের মূলে আছেন জ্যাঠামশাই। কোনো কথা না বলে জ্যাঠামশাইয়ের হাত ধরে ওকে ল্যাবরেটরিতে টেনে নিয়ে এলো অনু। তারপর শুকনো তোয়ালে দিয়ে ওর মাথা মুছে গায়ে একটা শাল জড়িয়ে দিল। কালো কফি জ্যাঠামশাই খুব পছন্দ করেন। নিজের হাতে পট ভর্তি কালো কফি বানিয়ে নিয়ে এলো অনু। কফির কাপে পরপর কয়েকটা চুমুক দিয়ে জ্যাঠামশাই বললেন,
আহ, একটু পরে হেসে বললেন, এবার তোমার খবর কি বলো মিস্টার সেন? গায়ে ফারের কোট, হাতে দস্তানা, আর তুমি তো দেখছি একেবারে সাহেব হয়ে গেলে। অনু একটু হেসে বলল, আমি শুধু একাই নই, সবাইকেই তো তুমি সাহেব বানিয়ে দিয়েছ। আমি? তীব্র চোখে অনুর চোখের দিকে তাকালেন জ্যাঠামশাই। চোখের দৃষ্টি তীব্রতর করে অনু বলল, হ্যাঁ তুমি। দিন কয়েক আগে তুমি আমাকে বলেছিলে তোমার আবিষ্কার খুব শিগগির গোটা পৃথিবীর চেহারা পাল্টে দেবে, কলকাতাকে তখন আর চেনা যাবে না, বলনি? হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু তার মানে কি? থামিয়ে দিয়ে অনু বলল, আমিও তো মানে টানে জানি না, তুমি এবার আমাকে সব ব্যাপারটা বলো। আসল ব্যাপারটা নিয়ে কিছুতেই মুখ খুলতে চাইলেন না জ্যাঠামশাই, কিন্তু অনুর জেদাজেদির কাছে শেষ পর্যন্ত হার স্বীকার করতে হলো তাকে। তাছাড়া একজন বিজ্ঞানী তার জীবনের শ্রেষ্ঠ আবিষ্কারকে কতক্ষণই বা লুকিয়ে রাখতে পারেন? একটা চুরুট ধরিয়ে গল গল করে ধোঁয়া কিছুক্ষণ ছাড়লেন জ্যাঠামশাই, তারপর বললেন, আজ বেলা 11টার নিউজ বুলেটিনটা শুনেছ? না তো, কি বলেছে নিউজে? পৃথিবীর আশ্চর্য সব খবর। জলপাইগুড়িতে 2টো পেঙ্গুইন দেখা গেছে। খবরটার মধ্যে অবাক হবার মতন তেমন কিছু পেল না। পেঙ্গুইন সিরিজের কল্যাণে ও পেঙ্গুইন পাখির ছবির সঙ্গে খুবই পরিচিত, কিন্তু পাখিগুলো ঠিক কোথায় থাকে, জলপাইগুড়িতে ওদের পক্ষে আসা সম্ভব কিনা, সেসব সম্পর্কে ওর স্পষ্ট কোনো ধারণা নেই। অনুর মুখের দিকে তাকিয়ে ওর মনের কথা আন্দাজ করতে পারলেন জ্যাঠামশাই। তারপর বললেন, পেঙ্গুইন মানে পেঙ্গুইন পাখি কোথায় থাকে জানো তো? আন্টার্কটিকায়। তার মানে দক্ষিণ মেরুতে। দক্ষিণ মেরু ছাড়া পৃথিবীর আর কোথাও ওই পাখি থাকে না। সে পেঙ্গুইন এখন জলপাইগুড়িতে, ভাবতে পারো। জলদাপাড়ার কাছে আবার একটা সাদা ভাল্লুককে দেখা গেছে। আমার তো মনে হয় ওটা পোলার বিয়ার, উত্তর মেরুর বাসিন্দা। ভাবতে পারো কি ভয়ঙ্কর একটা পরিবর্তন হয়ে গেছে সারা পৃথিবীর আবহাওয়ায়। এর পেছনে শুধু ছোট্ট একটা কি? পরশু আগের রাতে মৃদু ভূমিকম্প হয়েছিল, টের পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ। ওটা ছিল প্রতিক্রিয়া। মূল ব্যাপারটা ছিল সৌরজগতে পৃথিবী গ্রহের পাশে ছোট্ট একটা বিস্ফোরণ। সঠিক জায়গায় বিস্ফোরণটা আমি করিয়েছিলাম। তার ফলে পৃথিবী গ্রহটা ঘুরে যায়। ইকুয়েটরের স্থান পরিবর্তন মানে গোটা পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন। আস্তে আস্তে ভৌগোলিক পরিবর্তনও দেখা যাবে। অনু বুঝতে পারল পরিবর্তনটা মারাত্মক ধরনের পরিবর্তন, কিন্তু সেটা ঠিক কিভাবে হলো, তার ফলে কলকাতায় বরফ পড়ার সম্পর্কই বা কি?
পরিষ্কার হলো না ওর কাছে। জ্যাঠামশাই হাসতে হাসতে বললেন, সূর্য আমাদের কি দেয়? আলো। ঠিক, আলো আর তাপ। সূর্যের আলো যেখানে সরাসরি পড়ে সেখানে তাপ বেশি, আর যেখানে বাঁকা হয়ে পড়ে সেখানে তাপ কম। আর যেখানে ধরতে গেলে পড়েই না সেখানে সারা বছর বরফ, যেমন উত্তর মেরু, দক্ষিণ মেরু। ঠিক তো? মনোযোগী ছাত্রের মতো একপাশে মাথা কাত করল অনু। জ্যাঠামশাইয়ের চুরুটে ছাই জমে গিয়েছিল অনেকটা। ছাই অ্যাস্ট্রেতে ফেলে তিনি বললেন, এই পৃথিবীর অবস্থান যদি হঠাৎ পাল্টে যায়, তাহলে যেখানে সরাসরি সূর্যের আলো পড়তো সেখানে সূর্যের বাঁকা আলো পড়বে। যেখানে সূর্যের আলো ধরতে গেলে পৌঁছতোই না সেখানে এবার থেকে পড়বে। আর যেখানে পড়তো সেখানে ধরতে গেলে আর পড়বেই না। তার মানে গোটা পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন। জ্যাঠামশাইয়ের কথা শুনতে শুনতে অনুর মুখটা হাঁ হয়ে গিয়েছিল। জ্যাঠামশাইয়ের মুখে অদ্ভুত একটা আলো এসে পড়েছিল। তিনি কেমন যেন নিজের মনে কথা বলার ভঙ্গিতে বললেন, আবহাওয়ায় এই পরিবর্তন কিভাবে আনা যায় সেটাই আমার সারা জীবনের সাধনা। এখন বলতে পারো আমি আমার সাধনা সফল হয়েছি। অনু হঠাৎ বলে বসল, আচ্ছা, আমাদের দেশে আগের মতো বিচ্ছিরি গরমকাল আর তাহলে আসবে না? না না, তবে বিচ্ছিরি গরমকালের বদলে বিচ্ছিরি শীতকাল আসতে পারে। প্রচণ্ড শীত, চারিদিকে শুধু বরফ, একটানা তুষারপাত চলছে, তুষার ঝড় উঠতে পারে। অনু কল্পনার চোখে ভবিষ্যতের কলকাতার এই চেহারাটা দেখে নিয়ে বলল, প্যাচ পেঁচে গরমের চাইতে প্রচণ্ড শীত অনেক ভালো। আমাদের দেশটা শীতের দেশ হয়ে গিয়ে ভালোই হয়েছে। আচ্ছা, আগে কলকাতায় কি কখনো এক ফোঁটা বরফও পড়েনি? জ্যাঠামশাই সুন্দর করে হেসে বললেন, কি করে পড়বে? ভারতবর্ষ আগে তো সেই পুরনো ইকুয়েটরের কাছাকাছি ছিল। ইকুয়েটরের দুদিকে ট্রপিক্স, একদিকে ট্রপিক অফ ক্যান্সার আর একদিকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। পৃথিবীর কাল্পনিক এই দুটি রেখার মাঝখানে যতগুলো দেশ পড়েছে সবগুলোই গ্রীষ্মপ্রধান দেশ। ইকুয়েটরের উপরে কিংবা তার কাছাকাছি দেশে গরম সব চাইতে বেশি। এখন কি ট্রপিক্স ইকুয়েটর থেকে ভারতবর্ষ অনেক দূরে সরে গেছে? নিশ্চয়ই, আর না হলে কলকাতায় তুষারপাত হবে কি করে? আমি তো ভবানীপুরের গলিতে বরফ পড়া দেখার মধ্যে দুরাত্রির ঘুমোইনি। অনু তাই শুনে ফারের কোটের কলার দিয়ে কান ঢেকে বলল, প্রচণ্ড স্নোফল হচ্ছে চারিদিকে। আপনার কিন্তু ঠান্ডা লাগানো একেবারে উচিত হবে না। ও আচ্ছা, আপনার ল্যাবরেটরিতে একটা ফায়ার প্লেস বানিয়ে নিন না, ঘরটা সবসময় বেশ গরম থাকবে। জ্যাঠামশাই গলা ফাটিয়ে হা হা করে হেসে বললেন,
তা তুমি মন্দ পরামর্শ দাওনি হে। জ্যাঠামশায়ের হাসি আর কথায় রীতিমতো লজ্জা পেয়ে গেল ননু। সারা পৃথিবীর আবহাওয়া যিনি একেবারে ওলট পালট করে দিয়েছেন, তার সঙ্গে উপদেশের ঢঙে কথা বলা উচিত হয়নি ওর। বিকেলবেলা বাড়ি ফেরার মুখে জ্যাঠামশাই গলা নামিয়ে বললেন, আমার কাণ্ডটার কথা তুমি কাউকে কিন্তু ভুলেও বলে ফেলো না। সব কিছু এখন আমি গোপন রাখতে চাই। নিরিবিলিতে বসে পৃথিবীর সব জায়গার আবহাওয়া আমি এখন স্টাডি করব। তারপর কয়েকদিন বাদে না হয়। খবরটা গোপন রাখার প্রতিশ্রুতি দিয়ে অনু যখন বিকেল 4টে নাগাদ জ্যাঠামশায়ের বাড়ি থেকে বেরুলো, তখন আবার ঝিরঝির করে তুষার পড়া শুরু হয়েছে, সঙ্গে কনকনে হাওয়া। রাস্তায় লোকজন, গাড়ি ঘোড়ার সংখ্যা কমে গেছে একদম। বাস স্টপে অনেকক্ষণ দাঁড়াবার পর বাস পেল অনু। বাসটা হেডলাইট জেলে কচ্ছপের গতিতে এগোতে লাগলো সামনের দিকে।